আজকের ক্লাসে আমরা হিসাবশাস্ত্র বা অ্যাকাউন্টেন্সি বিষয়ের টেস্ট পেপারের সমস্ত এইচএস স্ক্যানার এমসিকিউগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এই টেস্ট পেপারটি প্রকাশিত করেছে সাঁতরা পাবলিকেশন। র্যাপিড টেস্ট নামক টেস্ট পেপার থেকে আমরা এই এইচএস স্ক্যানার অর্থাৎ বিগত বছরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। যদি তোমাদের এখানে কোনো ম্যাথামেটিক্যাল প্রবলেম থাকে অর্থাৎ অঙ্ক থাকে, সেগুলো আমরা ব্যাখ্যার সাথে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ক্লাসটি চালু করার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কেন এরপর আমাদের আরও মডেল টেস্ট আসবে, মক টেস্ট আসবে, সেইগুলোর সমাধান তোমরা পেয়ে যাবে। আর হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা জয়েন করে নিও, আর সেখানে তোমরা পিডিএফ যাবতীয় সাজেশান এগুলো তোমরা পাবে। তো প্রথমে আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে 2025 সালে যে প্রশ্নগুলো পড়েছে। 1, চলতি হিসাব খাত কখন খুলতে হয়? যখন মূলধন স্থির থাকে। মূলধন যখন স্থির থাকে অর্থাৎ ফিক্সড রয়েছে, তখন মূলধনকে তো আর চেঞ্জ করা যাবে না। তখন অংশীদারদের সঙ্গে যা কিছু লেনদেন হয় সেইগুলো সব কারেন্ট অ্যাকাউন্ট বা চলতি হিসাবে পাঠানো হয়। 2, লাভ ক্ষতি বন্টনের হিসাবের প্রকৃতি কী? এই প্রশ্নটা তোমাদের বারবার উচ্চ মাধ্যমিকে এসেছে। এটা হচ্ছে নামিক হিসাব। 3 প্রশ্ন, অংশীদারদের ঋণের ওপর সুদ হচ্ছে অংশীদারি প্রতিষ্ঠানের একটা খরচ। অর্থাৎ কোনো অংশীদার যদি প্রতিষ্ঠানে ঋণ দেয়, তাহলে তাদেরকে যে ইন্টারেস্টটা দিতে হবে সেটা কারবার থেকেই খরচ হিসাবে ধরা হবে, অর্থাৎ কারবার থেকে টাকাটা চলে যাবে। 4, আচ্ছা 4-এতে দেখো একটা অঙ্ক আছে। এই ধরনের অঙ্ক খুব শর্টকাটে এবং সংক্ষেপে কিভাবে করবে, দেখো আমি এক লাইনে অঙ্কটা করে দিয়েছি। যে গড় মুনাফা দেওয়া আছে 15,000 টাকা, আর 2 বছরের অধিমুনাফা মানে কি? সুপার প্রফিট। অধিমুনাফার ভিত্তিতে সুনামের মূল্য 18,000, তাহলে স্বাভাবিক মুনাফার পরিমাণ কত হবে? দেখো প্রথমে আমি গুডউইল থেকে কী বার করে নিয়েছি? সুপার প্রফিট কী করে পেলাম? 18,000কে 2 দিয়ে ভাগ করলাম, অর্থাৎ 18,000 হচ্ছে গুডউইল। আর কত বছরের গুডউইল? 2 বছরের গুডউইল, সেই কারণে 2 দিয়ে ভাগ করলাম, 9,000 টাকা সুপার প্রফিট। এবার 9,000 টাকা যদি সুপার প্রফিট হয়, অ্যাভারেজ প্রফিট যদি 15,000 হয়, তাহলে তোমার হচ্ছে স্বাভাবিক বা নর্মাল প্রফিট কত হবে? 6,000। কোথা থেকে পেলাম? 15,000 থেকে 9,000 বাদ দিয়ে। পরীক্ষার খাতায় একেবারে সংক্ষেপে ছোট করে যত করার চেষ্টা করবে, সময় কিন্তু ততই বাঁচবে। 5, অংশীদারি চুক্তিনামা যদি না থাকে, অংশীদাররা মূলধনের ওপর সুদ কি পাবে? উত্তর হচ্ছে পাবে না। দেখো এখানে মাথা গুলানোর জন্য তোমার 6% দেওয়া আছে, কিন্তু তোমাকে মনে রাখতে হবে 6%টা ঋণের ওপর সুদ পাবে, মূলধনের ওপর কোনো রকম সুদ পাবে না। 4-এর দাগে আবার একটা অঙ্ক এলো। দেখো একেবারে এক লাইনে একটা শব্দে আমি সমাধানটা করে দিয়েছি। একটি অংশীদারি প্রতিষ্ঠানে অর্জিত নিট মুনাফা 4,20,000 টাকা। এখন অংশীদার এক্স যদি নিট মুনাফার 5% দস্তুরি পায়, এখন দস্তুরি বাদ দেওয়ার মানে কি? আফটার চার্জিং সাচ কমিশন, তখন কি করবে? তুমি 5/105 করে নেবে। আর যদি অঙ্কে দেওয়া থাকে দস্তুরি বাদ দেওয়ার আগে, তখন 5/100 করবে। এইটা মাথায় রেখে করলেই তোমার এক লাইনে উত্তর বেরিয়ে আসবে। অর্থাৎ 4,20,000কে যদি 5/105 করি, আমরা 20,000 পাবো। আচ্ছা 7 প্রশ্নতে কি আছে? 4 বছরের মুনাফা বা ক্ষতির পরিমাণ কত? 80,000, 50,000, 25,000, 35,000। গড় মুনাফার ভিত্তিতে 2 বছরের ক্রয়ের পদ্ধতিতে সুনামের মূল্য কত হবে? তাহলে গড় মুনাফা কি করে পাবো? 4টে বছরের প্রফিটকে যোগ করে 4 দিয়ে ভাগ। দেখো ডান দিকে আমি দিয়েছি অ্যাভারেজ প্রফিট সমান 1,90,000/4। ওই 80,000, 50,000, 25,000, 35,000 যোগ করলে হয় 1,90,000, তাকে 4 দিয়ে ভাগ করলে 47,500 টাকা। এটা হচ্ছে অ্যাভারেজ প্রফিট। এবার বাঁদিকে দেখো, বাঁদিকে গুডউইল কী বার করেছি? যে 2 বছরের ক্রয়ের ভিত্তিতে বলেছে 47,500কে 2 দিয়ে গুণ করলে 95,000 টাকা। এখানে 95,000 টাকা অপশানে নেই, আমি পাইনি। 8, সর্বজনীন কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা কতজন? উত্তর হচ্ছে 7 জন। আর যদি পরীক্ষায় বলে যে সর্বোচ্চ কতজন, তাহলে অসংখ্য হতে পারে, শেয়ার দ্বারা নির্ধারিত। 9, নিম্নলিখিত কোনটি একটি কোম্পানির মূলধন কাঠামোর অংশ নয়? উত্তর হবে কার্যকরী মূলধন, কারণ কার্যকরী মূলধন কোথা থেকে পাই? কারেন্ট অ্যাসেট থেকে, কারেন্ট লায়াবিলিটি বাদ দিয়ে, যে মূলধন সংগ্রহ করার উৎস কিন্তু নয়। 10, একটি সর্বজনীন কোম্পানির ন্যূনতম চাঁদা কত হওয়া উচিত? অর্থাৎ মিনিমাম সাবস্ক্রিপশান। উত্তর হবে বিলিখিত মূলধনের 90%। আচ্ছা 11 থেকে আমরা চলে যাই, আলোচনায় আসি।
11 প্রশ্ন, যে অধিহারে ডিবেঞ্চার বিলির ক্ষেত্রে প্রিমিয়ামটা কি? তো এখানে অপশান অনুযায়ী তোমরা দেবে প্রিমিয়াম হচ্ছে দায়। অনেক জায়গায় তোমরা পাবে সিকিউরিটিস প্রিমিয়াম কি, সেখানে হবে মূলধন জাতীয় লাভ তোমরা দেবে। 12, আর্থিক বিবরণী বিশ্লেষণের কৌশল কোনটি? উত্তর হবে গতি প্রকৃতি বিশ্লেষণ। 13 অঙ্কগুলো দেখো, অঙ্ক দেখে মনে হবে কিন্তু অনেক বড়, কিন্তু তুমি যদি অঙ্কটা মাথার মধ্যে ছোট করে ক্যালকুলেশন করে নাও এক লাইনে হবে। দেখো, বিক্রি করেছে 4 লাখ টাকা, প্রফিট হয়েছে 25%, আর অ্যাভারেজ স্টক আছে 50,000, তাহলে মজুদ পণ্যের আবর্তন অনুপাত কত হবে? দেখো আমি কি করলাম, যে বিক্রি যদি 4 লাখ হয় তার 25% প্রফিট বাদ দিয়ে দিলাম, তাহলে 4 লাখের 25% 1 লাখ বাদ দিলে কত পড়ে রয়েছে? 3 লাখ। 3 লাখ হচ্ছে আমার কস্ট অফ গুড সোল্ড। এটাকে 50,000 দিয়ে ভাগ করলে আমি পেয়ে গেলাম 6 গুণ। একেবারে একটা শব্দে এক লাইনে অঙ্ক করতে হয় পরীক্ষায়, কারণ পরীক্ষায় তুমি সময় একদমই পাবে না, ঠিক আছে। কার্যকরী মূলধন হচ্ছে 1,80,000, মোট দায় 3,90,000, অচলতি দায় হচ্ছে 3 লক্ষ টাকা। চলতি অনুপাত কত হবে? দেখো প্রথমে কী বার করবে তুমি, চলতি দায় কত? দেখো মোট দায় 3,90,000, অচলতি দায় 3 লক্ষ, বাদ দিয়ে দাও কত হবে? 90,000 টাকা হবে চলতি দায়। আচ্ছা, তাহলে চলতি সম্পত্তি কত? দেখো কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটি বাদ দিলে তবে পাওয়া যায় ওয়ার্কিং ক্যাপিটাল অর্থাৎ কার্যকারী মূলধন। তাহলে 1,80,000 যদি পাওয়া যায় তার সঙ্গে 90 যোগ করে দাও, তাহলে কত হবে? 2,70,000। তাহলে তুমি কি পেলে? কারেন্ট অ্যাসেট পেলে 2,70,000, আর তুমি পেলে কারেন্ট লায়াবিলিটি 90,000, অনুপাত হচ্ছে 3:1। 15, গড় মজুদ হচ্ছে 75,000, মজুদ পণ্যের আবর্তন হচ্ছে 12। প্রথমেই একেবারে কি করবে? 75,000কে 12 দিয়ে গুণ করে দাও, 9 লাখ টাকা। 75,000কে 12 দিয়ে গুণ করলে পেয়ে যাবে 9 লাখ টাকা। এবার বলছে বিক্রির ওপর প্রফিট যদি 20% হয়। দেখো 9 লাখ টাকাটা কি কস্ট অফ গুড সোল্ড, তাহলে সেলের ওপর যদি 20% হয় তাহলে বিক্রির ওপর কত হবে? 16.23%, ঠিক আছে। 16.23 হবে না, বিক্রির ওপর হবে তোমার 25%, ঠিক আছে। কিভাবে? তুমি কস্ট প্রাইস থেকে সেলস প্রাইসে যেভাবে যায় ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে। তো এখানে যেটা হচ্ছে বিক্রয়ের ওপর 20%, ঠিক আছে, তাহলে তুমি কস্টের ওপর পেয়ে যাবে 25%। এখন 9 লাখের যখন তুমি 25% করবে তখন তুমি পাবে 2,25,000 টাকা। এখানে লিখে দিলে ভালো হতো যে 9 লাখের 25%, ঠিক আছে। 16 অঙ্কটা দেখো, 16 অঙ্কটাও একটা শব্দে হচ্ছে, কিন্তু অনেক ছেলেমেয়ে কী হবে, এই ধরনের অঙ্ক করতে গিয়েই 5 মিনিট সময় নষ্ট করে দেবে। কোনো প্রতিষ্ঠানের মোট বিক্রি আছে 6 লাখ, নগদ বিক্রি আছে 4 লাখ। নগদ বিক্রি আছে এটা তোমার 4 লাখ হবে, ঠিক আছে। এখানে হয়তো ভুল করেছে, 40,000 করেছে, 4 লাখ হবে। আচ্ছা সরি, 4 লাখ নয়, এটা 40,000ই হবে, ঠিক আছে ঠিক আছে। তো গড় দেনাদারের পরিমাণ হচ্ছে 1,40,000, দেনাদার আবর্তনের অনুপাত কত? তাহলে আমার দেনাদার আবর্তনের অনুপাত বার করতে গেলে কি লাগবে? ক্রেডিট সেল লাগবে। তাহলে 60,000, 6 লাখ টাকা যদি মোট বিক্রি হয় তা থেকে 40,000 বাদ দাও, দেখো নিচে করেছি কত? 5,60,000। এবার তাকে 1,40,000 দিয়ে ভাগ করে দাও দেনাদারের পরিমাণ দিয়ে, তাহলে তুমি পেয়ে যাবে 4 গুণ, 4 টাইমস, ঠিক আছে। এইভাবে একটা শব্দে একটা লাইনে করতে হবে। 2024-এ যেগুলো এইচএসে পড়েছে সেই প্রশ্নগুলো দিচ্ছি, টেস্ট পেপারে যেমন আছে সেই অনুযায়ী করাচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে করো। খাতায় যদি থাকে খাতায় লিখে নাও, আমি যেভাবে শর্টকাটে করেছি সেইগুলোও তোমরা অ্যাড করতে পারো, ঠিক আছে। 17, অংশীদারদের চলতি হিসাবে জের ডেবিট হতে পারে, ক্রেডিট হতে পারে, শূন্যও হতে পারে, এটা মনে রাখবে। 18, কোনো অংশীদারি কারবারে মূলধনের ওপর সুদ কী? মূলধনের ওপর সুদ হচ্ছে খরচ, এই প্রশ্নটা আগেও আসলো। 19, লাভ ক্ষতি বন্টনের হিসাবে লিপিবদ্ধ করা হয় না কোনটা? উত্তর হবে অংশীদারদের প্রদত্ত ভাড়া লিপিবদ্ধ করা হয় না। আচ্ছা, এরপর আমরা 20 নম্বর প্রশ্নে চলে যাব। অংশীদারদের মূলধন স্থির পদ্ধতিতে রাখা হলে অংশীদারদের মুনাফা কোথায় পাঠানো হবে? দেখো মূলধন স্থির, তাহলে মূলধনকে তো বাড়াতে কমাতে পারবো না, তাহলে যা কিছু বাড়াতে কমাতে হবে সব কিছু কারেন্ট অ্যাকাউন্টে দিতে হবে, অর্থাৎ চলতি হিসাব খাতে। 21-এরটা দাও, 21-এরটাও দেখো পুরো এক লাইনে করেছি। গড় মুনাফা আছে 60,000, স্বাভাবিক মুনাফা 12%, আর তুমি ইনভেস্ট করেছো 4,40,000 টাকা, তাহলে তোমার গুডউইল কত? এখন দেখো তুমি যদি 60,000 টাকা মুনাফা করতে পারো, স্বাভাবিক মুনাফার হার 12%, তাহলে আমরা মূলধনায়ন পদ্ধতি বা ক্যাপিটালাইজেশন মেথড করলে ওপরে 100 দিয়ে গুণ হবে, নিচে 12, 5 লাখ টাকা। তাহলে বাকিরা 5 লাখ টাকা ইনভেস্ট করলে 60,000 টাকা কামাতে পারে। তুমি কত ইনভেস্ট করেছো? 4,40,000, বাকিদের থেকে কত কম করেছো? 60,000, এই 60,000 টাকাটাই তোমার গুডউইল। 60,000 কোথা থেকে পেলাম?
5 লাখ থেকে 4,40,000 বাদ দিয়ে। এমন নয় যে ওই 60,000 টাকাটাকেই আমি বসিয়ে দিলাম, তাহলে কিন্তু পরীক্ষায় ভুল হয়ে যাবে, ঠিক আছে। 5 লাখ থেকে 4,40,000 বাদ। 22, 2013 খ্রিস্টাব্দে কোম্পানি আইন অনুযায়ী কোম্পানি কী বিলি করতে পারে না? অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার। 23, ডিবেঞ্চারের ওপর যে বারটা দেওয়া হয় তা কি? তা হচ্ছে একটা অলিক সম্পত্তি। আবার দেখো একটা অঙ্ক এসেছে, একেবারে এক লাইনে অঙ্ক হচ্ছে। নগদে বিক্রি করেছে 50,000, বাকিতে বিক্রি করেছে 4,50,000। তাহলে তুমি মোট বিক্রি ধরে নাও কত? মোট বিক্রি হচ্ছে 5 লাখ টাকা, ঠিক আছে, এটা মাথায় রাখো, মোট বিক্রি হচ্ছে 5 লাখ টাকা। আচ্ছা, কস্ট অফ গুডস সোল্ড কত? 4,40,000। তাহলে তোমার প্রফিট কত হচ্ছে? 60,000 টাকা। কেন? বিক্রি করেছো 5 লাখ টাকা, সেই জিনিসটা তৈরি করতে খরচ হয়েছে বা কিনতে খরচ হয়েছে 4,40,000, তাহলে 60,000 টাকা প্রফিট। তাহলে 5 লাখের মধ্যে যদি 60,000 টাকা প্রফিট হয়, 100-র মধ্যে কত? তাহলে দেখো আমি ডান দিকে করে দিয়েছি, উপরে 60,000, নিচে 5 লাখ, 100 দিয়ে গুণ করলে 12%। 25, আর্থিক বিবরণীতে কোন অংশটিকে 100 ধরা হয়, ধরে বাকি অংশগুলোকে তুলনা করা হয়? এটা হচ্ছে সম আকার বিবরণী বা সাধারণ আকার বিবরণীতে করা হয়। আর 100 মানে কি? 100 কাকে ধরা হয় এটাও পরীক্ষায় পড়তে পারে। যখন আমরা লাভ ক্ষতির হিসাব, ঠিক আছে, করব, তুলনা করব, তখন আমরা সেলকে 100 ধরে নিই। আর যখন ব্যালেন্স শিট আমরা তুলনা করব তখন টোটাল অ্যাসেটকে 100 ধরে নিই। এটাও পরীক্ষায় পড়ে যে ব্যালেন্স শিট আলোচনা করার সময় 100 কাকে ধরা হয়? টোটাল অ্যাসেটকে। আচ্ছা, তড়িৎ সম্পত্তি বলতে যেটা আমাদের হচ্ছে তোমার চলতি সম্পত্তি থেকে বাদ দিতে হয় ইনভেন্টরি আর প্রিপেড এক্সপেন্সেস বা স্টক আর প্রিপেড এক্সপেন্সেস, যেটা আমরা পেয়ে যাই তরল সম্পত্তি। এখানে তড়িৎ সম্পত্তি মানে তরল সম্পত্তিকেই বোঝাচ্ছে। ঋণপত্রের ওপর সুদ কি? মুনাফার ছাঁট। এখন দেখো এই জায়গাটায় অনেক ছেলেমেয়ের সমস্যা, স্যার মুনাফার ছাঁট কি আর মুনাফার বন্টন কি? দেখো, যে জিনিসটা প্রফিট হোক বা না হোক তোমাকে দিতেই হবে, সেটা হচ্ছে মুনাফার ছাঁট। যেমন ব্যাংক থেকে তুমি লোন নিলে তোমার কারবারের প্রফিট হোক বা লস হোক তোমাকে দিতেই হবে, সেটা হচ্ছে মুনাফার ছাঁট। আর মুনাফার বন্টন কি? মুনাফা হলে তুমি যে জিনিসটা করো, যেমন কিছু টাকা রিজার্ভ রাখতে পারো মুনাফা হলে, ঠিক আছে, একে বলা হয় মুনাফার বন্টন। তাহলে ঋণপত্রের ওপর সুদ কি? মুনাফার ছাঁট। কেন? প্রফিট হোক বা না হোক তোমাকে দিতেই হবে, প্রদান করতেই হবে। 28, নিম্নলিখিত কোনটি আর্থিক বিবরণী বিশ্লেষণের হাতিয়ার নয়? উত্তর হবে ব্যাংক বিবরণী বা ব্যাংকের পাসবই। আচ্ছা, এরপর আমরা 29-এ চলে যাব, ঠিক আছে। আর তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে, এই ধরনের প্রশ্ন আরও চাও, অবশ্যই লাইক এবং শেয়ার করতে হবে, কারণ ভিডিওতে ওয়াচ এলে তবে আমার নতুন নতুন মডেল সেট আনতে ভালো লাগবে। অংশীদারদের স্থির মূলধন হিসাবের জের স্থির মূলধন পদ্ধতিতে রাখলে সর্বদা ক্রেডিট হয়। কেন? দেখো, মূলধন স্থির, তাহলে মূলধন চেঞ্জ হবে না, আর মূলধন তো সবসময় বা ক্যাপিটাল সবসময় ক্রেডিটই হয়, ঠিক আছে। আর যদি তুমি পরিবর্তনশীল পদ্ধতি করো তাহলে কী হয়? মূলধন চেঞ্জ হতে পারে। আচ্ছা, অংশীদারদের চুক্তির অবর্তমানে, ধরো চুক্তিপত্র নেয়, অংশীদাররা কি উত্তোলনের ওপর সুদ দেবে? না, কোনো সুদ দেবে না, শুধুমাত্র ঋণের ওপর 6% সুদ পাবে, আর কিচ্ছু পাবে না। একজন অংশীদার বছরে 5% সুদ নেয় প্রতি মাসের প্রথমে। এই দেখো, প্রতি মাসের প্রথমে, প্রতি মাসের শেষে, এই অঙ্ক দেবেই দেবে। 300 টাকা তোলে, তাহলে ওই তোলা টাকার ওপর কত সুদ হবে? দেখো, 300 টাকা করে যদি প্রতি মাসে তোলে, তাহলে এক লাইনে কীভাবে অঙ্ক করবে? 12 মাসে গুণ করে দেবে। তোমার প্রতি মাসের প্রথমে হোক শেষ হোক, প্রথম 12 দিয়ে গুণ করে দেবে। তাহলে 300 টাকা করে তুললে 3,600 টাকা হচ্ছে 12 মাসে। এখন 5% মানে 5/100 করে দেবে। এবার হচ্ছে লাস্ট অংশটা কি? যদি বলা হয় প্রতি মাসের প্রথমে, তাহলে করবে 6.5 মাস, প্রতি মাসের শেষে বললে 5.5 মাস, আর প্রতি মাসের মাঝে বললে 6 মাস। তাহলে এখানে প্রতি মাসের প্রথমে বলেছে, সেই কারণে আমি 6.5 মাস করেছি। উত্তর হচ্ছে 97.50 টাকা। সুনাম কখন বাড়ে? কারবারে লাভ হলে সুনাম বাড়ে, ঠিক আছে, লাভ বর্ধিত হলে। 33, যদি নতুন অংশীদার আসার সময় কোনো সুনাম নিয়ে আসে। দেখো, এই অংশটা সুনাম থেকে দেয়া হলেও তোমাদের কিন্তু 4 সেমিস্টারে আছে, তো এখানে তোমার অপশান হবে ত্যাগের অনুপাত। অর্থাৎ নতুন অংশীদার যদি কারবারের গুডউইলের জন্য কোনো টাকা আনে, তাহলে পুরনো যে অংশীদাররা থাকে তারা ত্যাগের অনুপাতে সেটা ভাগ করে নেয় বা অবলোপন করে দেওয়া হয়। 34, কোম্পানির মালিক কারা? শেয়ার হোল্ডাররা অবশ্যই। একটি কোম্পানির সবচেয়ে জরুরি দলিল কোনটা? উত্তর হচ্ছে কোম্পানির স্মারকলিপি। আর এর সঙ্গে একটা জিনিস তোমরা পয়েন্ট করে খাতায় লিখে রাখবে, সেটা হচ্ছে স্মারকলিপিকে বলা হয় কোম্পানির সংবিধান। একটি প্রাইভেট কোম্পানিতে সবথেকে বেশি কতজন থাকতে পারে? 200 জন, আর সবথেকে কম হচ্ছে 2 জন। আচ্ছা, ডিবেঞ্চার যদি 4টে সমান কিস্তিতে মুক্ত করা হয়, তাহলে ডিবেঞ্চারের ওপর ছাড় দেওয়ার যে বারটা হয় সেটা কীভাবে হয়? 4:3:2:1, এটা কীভাবে হচ্ছে?
দেখো, ধরো তুমি কারো কাছ থেকে 100 টাকা ধার নিয়েছো, তুমি বলছো ভাই আমি 4টে কিস্তিতে মেটাবো, 25 টাকা 25 টাকা 25 টাকা করে মেটাবো। ঠিক আছে, তাহলে প্রথম তুমি যদি 100 টাকা ধার নাও, ধরো 10% তোমাকে সুদ দিতে হবে। তাহলে প্রথম তুমি কি করবে, 100 টাকার 10% সুদ দেবে, মানে 25 টাকা তো মেটাবেই, তার সঙ্গে 100 টাকার 10% সুদ দেবে 10 টাকা। আচ্ছা, 25 টাকা মিটে যাওয়ার পর তোমার বাকি কত রয়েছে, 75 টাকা। তাহলে পরের কিস্তিতে তুমি 25 টাকা তো মেটাবেই, কিন্তু সুদ দেবে কত, 75 টাকার 10%, মানে 7 টাকা 50 পয়সা। এইভাবে পরের বারে কত টাকা সুদ দেবে, 50 টাকার 10% 5 টাকা। এর পরের বারে কত টাকা সুদ দেবে, লাস্ট 25 টাকার 10% 2.5 টাকা। তাহলে তুমি পেলে 10 টাকা, তারপর পেলে 7.5 টাকা, তারপর পেলে 5 টাকা, তারপর পেলে 2.5 টাকা। অর্থাৎ তোমার সুদটা যত কিস্তি মিটবে, সুদটা আস্তে আস্তে কমে যাবে। প্রথম দিকে বেশি সুদ দিতে হবে, পরের দিকে কম সুদ দিতে হবে। 4:3:2:1। কোম্পানি উদ্বর্তপত্র জনসাধারণ জমা বা পাবলিক ডিপোজিট কোথায় রাখা হয়, চলতি দায়ের মধ্যে রাখা হয়। ঠিক আছে, এরপরে চলে এসেছি 39। আর্থিক বিবরণী বিশ্লেষণ করা হয় কখন, তথ্যগুলো গণনা করার পর করা হয়। আচ্ছা, চলতি অনুপাতের হার পরিমাপ করে কি, ব্যবসার সচ্ছলতা। চলতি অনুপাত আমরা কেন করি, আর সচ্ছলতা বলতে কোন সচ্ছলতা, স্বল্পকালীন সচ্ছলতা। ঠিক আছে, স্বল্পকালে সচ্ছলতা পরিমাপ করার জন্য। এরপর যদি সম্ভার মূলধন অনুপাত 5 হয়, অর্থাৎ তোমাকে যেটা বলছে স্টক টার্নওভার রেশিও 5 হয়, তাহলে 2023 খ্রিস্টাব্দের গড় স্থায়ী সময় কত। দা 2023 খ্রিস্টাব্দ মানে কি, এখানে লিপিয়ার নয়, 365 দিন। আর স্টক টার্নওভার রেশিও হচ্ছে 5, তাহলে 365 দিনকে 5 দিয়ে ভাগ করবে, চোখ কান বুঝিয়ে 73 দিনে উত্তর দেবে। আচ্ছা, এরপর যে প্রশ্নগুলো করাবো সেগুলো তোমার এসেছে 2022 সালে। ঠিক আছে, এইভাবে টেস্ট পেপারে যত প্রশ্ন আছে তোমাদের সমাধান করব, নিশ্চিন্তে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখে দাও। ঠিক আছে, তোমরা ঠিক প্রতিদিন তোমরা ভিডিও পেয়ে যাবে। কোনো যৌথ মূলধনী কোম্পানির অনুমোদিত নিচের কোন দলিলে লেখা থাকে, পরিমেল বন্ধ। পরিমেল নিয়মাবলী লিখবে না, কারণ পরিমেল বন্ধ হচ্ছে স্মারকলিপি, আর এটাই কোম্পানির সংবিধান। অনুমোদিত মূলধনের যে অংশ জনসাধারণের কাছে বিলি করা হয় তাকে বিলিযোগ্য মূলধন বলা হয়। আচ্ছা, তোমাদেরকে আর একটা জিনিস বলে দিই, যেগুলো দেখো এই যে টেস্ট পড়েছে পরীক্ষায় উচ্চ মাধ্যমিকে, সেইগুলো কিন্তু আমাদের সাজেশান থেকে হুবহু কমন আসে। এবার তোমরা অনেকে ভাবছো যে সাজেশান আমরা কোথা থেকে পাবো, স্যার সাজেশান তো আমরা পাই না। ঠিক আছে, তো দেখো সাজেশান দেওয়ার জন্য তোমাদের একটা জয়েন বাটন করে রেখেছি। ঠিক আছে, তো তোমরা জয়েন বাটনে যদি ভাবো যে আমরা জয়েন করব, অন্তত 1 মাস যদি জয়েন করে তোমরা চেষ্টা করতে পারো যে 1 মাস জয়েন করে দেখো, তোমাদের কিন্তু টাকাও উঠে যাবে। ঠিক আছে, আর যে সাজেশানগুলো পাবে সেখান থেকে কিন্তু তোমরা অনেক কমন পাবে। ঠিক আছে, দেখো, আর তোমাদের টাকাটাও খুব কম রেখেছি। 1 মাসের বেতনের থেকেও তোমাদের, যদি তোমরা টিউশন কোথাও পড়ো তার বেতনের থেকেও তোমাদের কম রেখেছি। অন্তত 1 মাস তোমরা যদি প্রিমিয়ামটা নাও বা জয়েন বাটনটা ক্লিক করে জয়েন নাও, সেখান থেকে তোমরা খাতায় লিখে নিলে প্রশ্নগুলো। ঠিক আছে, তোমরা কিন্তু এক্সক্লুসিভ ক্লাসগুলোও পেলে, সাজেশানগুলোও পেলে। ঠিক আছে, আর বাকি আমি টেস্ট পেপার সমাধান করাচ্ছি, সেগুলো করিয়ে যাব। 44, অগ্রাধিকারযুক্ত শেয়ার হোল্ডাররা লভ্যাংশ পায় নির্দিষ্ট হারে। ঠিক আছে, কখনো 5% থাকলে 5%, প্রেফারেন্স শেয়ারের ওপর 6% থাকলে 6%। 45, ভারতীয় অংশীদারি আইন কবে চালু হয়, 1932 সালে। অংশীদারি চুক্তিপত্র যদি না থাকে অংশীদাররা কী পেতে পারে, মুনাফার সমান ভাগ। এবার দেখো, কেউ বলবে স্যার ঋণের ওপর সুদ হবে, কারণ ঋণের ওপর সুদ কিন্তু কত পার্সেন্ট দেওয়া নেই। ঋণের ওপর সুদ তখনই পাবে যখন শুধুমাত্র 6% পাবে। ঠিক আছে, 6%-এর বেশি কম পাবে না। সেই কারণে এখানে দেখো একটা অপশান আছে। ঠিক আছে, মুনাফার সমান ভাগ এইটাতেই দিলাম। ঠিক আছে, আর ঋণের ওপর সুদে যদি 6% থাকতো তাহলে 6% দিতাম। আচ্ছা, সাধারণ লাভের থেকে যে অতিরিক্ত লাভ হয় তাকে কি বলা হয়, তাকে বলেছে উৎকর্ষ লাভ। উৎকর্ষ লাভ মানে সুপার প্রফিট। ঠিক আছে, লাভ ক্ষতি বন্টনের হিসাব নামিক হিসাব আগেও হয়েছে। ঠিক আছে, একই প্রশ্ন দেখো অনেকবার উচ্চ মাধ্যমিকে কি রিপিট হয়। ঠিক আছে, সেই জিনিসগুলো তুমি যদি প্যাটার্নটা বুঝতে পারো তাহলে কিন্তু তোমার কমন পাওয়ার চান্স সব থেকে বেশি থাকে। আচ্ছা, 49, ভারতীয় কোম্পানি আইন কত খ্রিস্টাব্দে কার্যকরী হয়। ঠিক আছে, আচ্ছা কত খ্রিস্টাব্দে কার্যকরে, এটা একটু ভুল আছে, মানে সরি ঠিকই আছে, সাম্প্রতিক যখন তোমাকে বলবে 2013। ঠিক আছে, আর যদি তোমাকে বলে প্রথম কবে চালু হয় তাহলে 1956। আর সাম্প্রতিক যদি কথাটা বা সাম্প্রতিক কথাটা তোমাকে দেখে নিতে হবে আছে না নাই, বা নতুন কথাটা আছে কিনা। ঠিক আছে, তাহলে 2013। আচ্ছা, 50, যেটা তোমাদেরকে আগেই বলেছিলাম সিকিউরিটিজ প্রিমিয়াম লিখে রাখবে, মূলধন জাতীয় লাভ বা মূলধন জাতীয় মুনাফা। তো আজকে আমি 50টা প্রশ্ন করছি, আর একটা পার্ট নিয়ে আসবো এইচএস স্ক্যানার সমস্ত প্রশ্নগুলো, বাকিগুলো করিয়ে দেবো। ঠিক আছে, তো আজকের জন্য এতটাই, ধন্যবাদ।